বন্ধুরা নমস্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের সম্ভাবনা কি এখনো রয়ে গেছে? অর্থাৎ এখনো কি যে কোনো সময় প্রধানমন্ত্রী পদ থেকে মোদী পদত্যাগ করতে পারেন? কেন হঠাৎ করে এই প্রশ্ন? কেন হঠাৎ করে আপনার 17 সেপ্টেম্বর মোদীর জন্মদিন পেরিয়ে যাওয়ার পরেও এই ইস্যুটি নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ এবং তার যুক্তি রয়েছে, যথেষ্ট কারণও রয়েছে। এই কারণগুলি কি সেগুলো ভালো করে বুঝতে হলে ভিডিওটা শুনতে হবে। বন্ধুরা, আপনারা জানেন নরেন্দ্র মোদী ইদানিং গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকবার আরএসএস এর প্রশংসা করেছেন। মোদীকে কিন্তু এভাবে উদারভাবে আরএসএস এর প্রশংসা করতে গত 10 বছরে দেখা যায়নি। সাম্প্রতিককালে বেশি দেখেছেন আপনারা। গতকাল কেবল দিল্লিতে আরএসএস এর 100 বর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ঢালাও হারে সংঘের প্রশংসা করেছেন। এই অনুষ্ঠানের কয়েকটা বিষয় যারা দেখেছেন তারা খেয়াল করেছেন, হয়তো খেয়াল নাও করে থাকতে পারেন। এইগুলোর পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা আজকে। নরেন্দ্র মোদী সংঘের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। সংঘের জন্ম 100 বর্ষের অনুষ্ঠান, খেয়াল রাখতে হবে, দেশের বিভিন্ন জায়গাতে অনেক বড় বড় অনুষ্ঠান হচ্ছে। এই সময়ে সংঘের অনুষ্ঠানে সংঘের প্রচারক ছিলেন প্রাক্তন প্রচারক, সংঘের স্বয়ংসেবক তো এখনো আছেন ধরে নেওয়া যায়। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। দেশের প্রধানমন্ত্রী যেখানে আসবেন সেখানে যারা আমন্ত্রক, যাদের অনুষ্ঠানের যারা আয়োজনকারী, তাদের যিনি মুখিয়া সেখানে তিনি উপস্থিত থাকবেন। কারণ তিনি দেশের সবচেয়ে বড় ব্যক্তিটাকে, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে সেখানে স্বাগত জানাবেন। তার নিজের ঘরের অনুষ্ঠান, নিজের বাড়ির অনুষ্ঠান, সুতরাং বাড়ির গার্জিয়ান সেখানে উপস্থিত থাকবেন না, এটা হতে পারে না। কিন্তু কালকের দিল্লিতে সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত প্রোগ্রামে সংঘের মুখিয়া, সংঘ পরিবারের যিনি গার্জিয়ান, সেই সরসংঘ চালক বা সংঘের প্রেসিডেন্ট মোহন ভাগবত উপস্থিত ছিলেন না। মোহন ভাগবতের জায়গাতে ছিলেন দত্তাত্রেয় হোসাবলে। দত্তাত্রেয় হোসাবলে হলেন সরকার্যবাহ, সাধারণভাবে আমরা জেনারেল সেক্রেটারি বলতে যা বুঝি তা হলে সংঘের ভাষায় সরকার্যবাহ। এখন সরকার্যবাহ উপস্থিত ছিলেন, তিনি বক্তব্য রেখেছেন, মোদীর পাশে বসেছেন, তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথাও বলেছেন, সবই দেখা গেছে টিভির পর্দাতে। খুব ইম্পর্টেন্ট হলো দত্তাত্রেয় হোসাবলে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে মোদীকে আমন্ত্রণ জানানোর পরে মোদী ইচ্ছা প্রকাশ করেছিলেন যাতে দত্তাত্রেয় হোসাবলে সেখানে উপস্থিত থাকেন, তার কারণে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তার বোঝা যায় যে যদি মোদী না চাইতেন বা মোদী যদি এরকম ইচ্ছা প্রকাশ না করতেন তাহলে সংঘের জেনারেল সেক্রেটারিও সেখানে উপস্থিত থাকতেন না। অর্থাৎ সংঘের প্রেসিডেন্ট তো উপস্থিত থাকবেনই না, সংঘের জেনারেল সেক্রেটারিও উপস্থিত না থাকার তাহলে কথা ছিল। মোদী চেয়েছেন, তার কারণে মোদীর সম্মান রক্ষার্থে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা কি বোঝাচ্ছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে সংঘ পরিবারের যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব এখনো বজায় রয়েছে? এখনো সংঘের প্রধান ব্যক্তিরা যথেষ্ট চেষ্টা করেন যাতে নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে তাদের না থাকতে হয়, এমনকি সংঘের অনুষ্ঠানে পর্যন্ত। এবং এইটা কি বোঝায় যে তারা এখনো তাদের আগের অবস্থানে অনড় রয়েছেন? কারণ কালকের প্রোগ্রামে নরেন্দ্র মোদীকে ভাষণ দিতে দেখেছি আমি। নরেন্দ্র মোদী ভাষণটা আমি প্রায় সবটাই শুনেছি, দত্তাত্রেয় হোসাবলের ভাষণটাও প্রায় সবটাই শুনেছি। অধিকাংশ অংশটা শোনার সময় আমি খেয়াল করলাম যে দত্তাত্রেয় হোসাবলের চেহারার মধ্যে তো যথেষ্ট প্রফুল্ল ভাব ছিল, হাসি খুশি ভাবই ছিল, কিন্তু নরেন্দ্র মোদীর চেহারার মধ্যে কিন্তু আপনার হাসি খুশি ভাব ছিল না। একটা চাপা টেনশন, একটা দুশ্চিন্তার ছাপ কিন্তু মোদীর চেহারার মধ্যে স্পষ্ট ফুটে উঠেছিল। এটা থাকার এমনিতেও কথা, কারণ দেশের বিরোধী দলগুলো যেভাবে আপনার প্রায় প্রত্যেক দিন কেন্দ্রীয় সরকারকে, এনডিএ কে, বিজেপি কে, মোদীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিভিন্ন ইস্যুতে,
যেভাবে ক্রমাগত রাহুল গান্ধী আক্রমণ করে চলেছেন, যেভাবে ইন্ডিয়া জোটের দলগুলো ঐক্যবদ্ধভাবে আপনার বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, মোদির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাতে তো স্বাভাবিকভাবেই টেনশন থাকার কথা। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে যেহেতু সরকারের তিনি মুখিয়া, যেহেতু বিজেপিরও তিনি মুখিয়া, যেহেতু এনডিএরও তিনি মুখিয়া, তো স্বাভাবিকভাবেই তার দিকে যদি বিরোধীদের তরফ থেকে আক্রমণ আসে এবং এই আক্রমণে যদি সরকার ব্যতিব্যস্ত হয়, তাহলে তিনি তো খুব সুখে থাকতে পারেন না, ফলে তার মধ্যে চিন্তা থাকবে। কিন্তু চিন্তার ছাপটা তাকে সংঘের এই আনন্দের অনুষ্ঠানে পর্যন্ত মানে চেহারার মধ্যে থাকতে দেখা গেছে। ওইটা তো আনন্দের অনুষ্ঠান ছিল। সংঘ আরএসএস 100 বছর পার করেছে জীবনের, এটা তো সংঘের জন্য সেলিব্রেশনের সময়, এবং ওই অনুষ্ঠানটা সেলিব্রেটারি অনুষ্ঠান ছিল, এটা সেলিব্রেশন ছিল। সেই সেলিব্রেশনে আমরা জন্মদিনের অনুষ্ঠানে যাই, কারোর বিয়েতে যাই, যে কোনো আনন্দের অনুষ্ঠানে যাই, পূজাতে যাই, সেটাতে আনন্দের অনুষ্ঠানে আমাদের চেহারার মধ্যে হাসি খুশি ভাব থাকবে, এটাই তো স্বাভাবিক। তো সংঘেরও 100 বছরের অনুষ্ঠানে সেখানে হাসি খুশি ভাব থাকবে প্রধানমন্ত্রীর, এটা তো সবাই এক্সপেক্ট করে। কিন্তু আপনারা আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা মানে ইউটিউবের মধ্যে সার্চ করে গতকালকার অনুষ্ঠানটা দেখে নেবেন, মোদির চেহারার মধ্যে হাসি খুশি ভাব ছিল কিনা। কেন ছিল না? না থাকার তো একাধিক কারণ। একটা তো হলো বাইরের বিষয়, আমি তো বলেই দিলাম যে বিরোধী জোটের ক্রমাগত মানসিক যন্ত্রণা, এটা একটা বড় কারণ থাকবে। কিন্তু এর চেয়েও বড় কারণ কি আরএসএস এর তরফ থেকে ক্রমাগত চাপ দেওয়ার বিষয়টা। মোদির 75 বছর পূর্ণ হয়ে গেছে। 17 সেপ্টেম্বর ধুমধাম করে তার ভক্তরা তার জন্মদিন পালন করেছেন। দেশ জুড়ে মোদির নামে, মোদির ছবি টবি দিয়ে বিভিন্ন সংস্থা, সংগঠন, কোম্পানি টোম্পানি এরা আপনার পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছে। কোটি কোটি টাকা জলের মতন খরচ করেছে মোদি ভক্তরা সেই দিন শুধু পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে, তাও ইংরেজি পত্রিকাতে, হিন্দি পত্রিকাতে, যেগুলো মানুষ পড়েই না, মানে খুব কম পড়ে। এক তো হল আমাদের দেশে ইংরেজি পত্রিকার পাঠক খুবই কম, বেশিরভাগ মানুষ তো ইংরেজি পড়ার কোনো প্রশ্নই আসে না। হিন্দি পত্রিকা ও হিন্দি ভাষী এলাকাতেও সামান্য অংশের মানুষই পড়ে। আর এমনিতেও সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ তো কোনো এলাকাতেই, কোনো ভাষাভাষী মানুষের মধ্যেই আপনারা বেশি মানুষকে আর এখন পত্রিকা পড়তে দেখবেন না। পত্রিকার যে কোনো হকারকে ডেকে জিজ্ঞেস করবেন, বড় বড় কাউকে জিজ্ঞেস করার দরকার নাই, হকারকে ডেকে জিজ্ঞেস করবেন যে দাদা পত্রিকা বিক্রির সংখ্যাটা কমছে না বাড়ছে, তাহলে দেখবেন প্রত্যেক হকার সারা ভারতবর্ষে, প্যান ইন্ডিয়া, প্রত্যেক হকার আপনাকে বলবে যে পত্রিকা গত মাসে যতটা দিয়েছিল তার চেয়ে এই মাসে কম দিচ্ছে, এর আগের মাসগুলোর তুলনায় গত মাসে কম দিয়েছে। এভাবে ক্রমাগত প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা পত্রিকার গ্রাহকরা, পত্রিকা পাঠকরা বলে দিচ্ছে যে ভাই আগামী মাস থেকে আর এই পত্রিকাটা দেবে না। অর্থাৎ পত্রিকার এই দুর্দিন চলছে, এটা দুঃসময় চলছে। এবং অনেক মানুষ পত্রিকা পড়লে সেটা অনলাইনে পড়ে নেয়, অনলাইন এডিশন থাকে সেগুলিতে পড়ে নেয়, কিন্তু কাগজের পেপার মানে প্রিন্ট এডিশনটা মানুষ বাড়িতে রাখা প্রায় বন্ধ করে দিয়েছে। এইরকম সময়ে দেখা গেছে মোদির ভক্তরা জলের মতন টাকা খরচ করেছে পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে। যাই হোক, মিডিয়াকে হাতে রাখতে হবে, মিডিয়া যাতে মানে বিরুদ্ধে না চলে যায় সেটা দেখতে হবে, তার কারণে এটা করেছে, ভালো কথা। কিন্তু কথা হলো যে জন্মদিন চলে গেছে, 75 বছর পার হয়ে গেছে, এখন তো মোদি 100 বছরের জন্য ড্রাইভ দেওয়ার কথা, এবং ড্রাইভ হয়তো তিনি দিয়ে দিয়েছেন। আমরা সবাই প্রত্যাশাও করব যে তিনি 100 বছর পার করুন, তিনি বেঁচে থাকুন, পৃথিবীতে আনন্দের সঙ্গে বেঁচে থাকুন। কিন্তু কথা হলো তারপরেও কেন তার চেহারার মধ্যে হাসি নাই আরএসএস এর প্রোগ্রামে গিয়েও? তার মানে আরএসএস এর সঙ্গে তার একটা দড়ি টানাটানি এখনো চলছে। মোহন ভাগবত এর তরফ থেকে এখনো চাপ রয়েছে যে আপনি পদ ছেড়ে দিন, আপনার মানে যথেষ্ট বয়স হয়েছে, এখন আপনি বিশ্রাম করুন, আপনি এখন সুখে শান্তিতে থাকুন। আপনার এত বড় চাপ, এত বড় দেশের 142-43 কোটি মানুষের চাপ নেওয়া এখন আর মানে প্রয়োজন নেই। আপনার জায়গাতে নতুন কাউকে সুযোগ দিন, নতুন কেউ এসে, অপেক্ষাকৃত কম বয়সের কেউ এসে বেশি চাপ নিয়ে দেশকে সঠিক রাস্তা নিয়ে যেতে পারবে, প্রয়োজনে আপনার দেখানো পথে নিয়ে যাবে, কিন্তু আপনি এবার বিশ্রামে যান। এই কথাগুলো ডেফিনেটলি সংঘের তরফ থেকে নিয়মিতভাবে মোদির কানে বলা হচ্ছে। আর বলার কারণেই মোদি নিজের ভেতরের মধ্যে, কারণ মোদি তো এই কথাগুলো শেয়ার করতে পারছেন না দেশের মানুষের সঙ্গে, কংগ্রেসের কথা বলতে পারবেন,
তৃণমূল কংগ্রেসের কথা বলতে পারবেন, আম আদমি পার্টির কথা বলতে পারবেন, ডিএমকের কথা বলতে পারবেন, সারা দুনিয়ার কথা বলতে পারবেন, কিন্তু নিজের দলের ভেতরে নিজের পদত্যাগের ইস্যু নিয়ে সংঘের সঙ্গে দড়ি টানাটানির কথা তো তিনি কাউকে বলতে পারবেন না। ফলে বলতে যে কথা মানুষ না পারে সেই কথাই কিন্তু মানুষকে সবচেয়ে বেশি যন্ত্রণা দেয়। তো মোদির ভেতরেও ওই যন্ত্রণাটা রয়েছে বলেই তার ছাপ তার চোখে মুখে দেখা গেছে। এই কারণে এখনো পর্যন্ত কোন মোদি ভক্ত নিশ্চিত হতে পারছেন না যে মোদি কি সত্যি সত্যি 2029 পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকবেন, না তাকে বাধ্য হয়ে একটা সময়ে পদত্যাগ করতেই হবে। সংঘ এছাড়া কোনোভাবেই আপনার অন্য কোনো শর্তে মেনে মানতে রাজি হচ্ছে না বা হবে না। খেয়াল করে দেখবেন মোদির 75 বছর পূর্ণ হওয়ার পরেও বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করতে পারেনি। আপনারা দেখেছেন এর আগে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ক্যান্ডিডেট সিলেকশনের ক্ষেত্রে মোদির পছন্দের ব্যক্তিদেরকে টিকিট দেওয়ার পরিবর্তে সংঘের পছন্দের ব্যক্তিকে টিকিট দিতে মোদি বাধ্য হয়েছেন। তো এরকম বিভিন্ন ঘটনাবলী বোঝাচ্ছে যে দেশে প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এখনো সম্ভব যে নরেন্দ্র মোদীর জায়গাতে বিজেপিরই অন্য কোন নেতা, সে নীতিন গডকরি হতে পারেন, সে অন্য কেউ হতে পারেন যাকে নিয়ে কেউ ধারণা পর্যন্ত করতে পারছেন না, হতে পারেন সঞ্জয় যোশীও, হতে পারেন অন্য কেউ মোদীর জায়গাতে প্রধানমন্ত্রী হতে পারেন। সুতরাং বিজেপির হাত থেকে এই মুহূর্তে সরকার এই কারণে চলে যাবে না যে নরেন্দ্র মোদী পদত্যাগ করলে বিজেপি পড়ে যাবে, এরকম হবে না। বিজেপিরই কেউ প্রধানমন্ত্রী হবেন, কিন্তু এই সম্ভাবনাটা এখনো পর্যন্ত জিয়ে রয়েছে নরেন্দ্র মোদীর চেহারা এবং ঘন ঘন আরএসএস এর প্রশংসা করার মধ্য দিয়ে। আরএসএস এর প্রশংসা কথাটা বললে আপনাদের কারো কারো মনে হতে পারে তিনি তো আরএসএস এর প্রচারক ছিলেন, তিনি তো স্বয়ংসেবক, তিনি তো আরএসএস এর আদর্শ অনুপ্রাণিত, সুতরাং তিনি তো আরএসএস এর প্রশংসা করবেনই। কিন্তু তাহলে ভাই গত 10 বছর ধরে কেন করলেন না? 2014 থেকে 24 পর্যন্ত কেন ওনার আরএসএস সম্বন্ধে এত কথা মনে পড়লো না? প্রত্যেক বছর বিজয়া দশমীর দিন এসেছে, প্রত্যেক বছর আরএসএস এর জন্মদিন এসেছে, প্রত্যেক বছর আরএসএস এর নানান ধরনের কার্যক্রম হয়েছে। তিনি কেন তখন ঘন ঘন আরএসএস এর কার্যক্রমে যাননি? কেন ঘন ঘন আরএসএস এর যে ইতিহাস, আরএসএস এর যে ঐতিহ্য, আরএসএস এর যে অবদান সেগুলো তুলে ধরেননি? তুলে ধরতে শুরু করেছেন তখন থেকে যখন তিনি পরনির্ভর হয়ে, আবারও বলছি পরনির্ভর সরকারের প্রধান হয়ে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর কাঁধে ভর করে, এবং যে সে ভর কতক্ষণ থাকবে তা ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না। যখন থেকে পরনির্ভর হয়েছেন তখন থেকে তিনি ধীরে ধীরে আরএসএস এর দিকে একটু একটু করে আবার ঝুঁকতে শুরু করেছেন, দূরত্বটা মেটানোর চেষ্টা শুরু করেছেন। আর যখন আরএসএস বুঝিয়ে দিয়েছে যে 75 বছর পূর্ণ হলে পরে তার পদত্যাগ করা উচিত, এটা পরোক্ষে বার্তা দিয়ে দিয়েছে, তখন থেকে তার ভেতরে পালপিটেশন শুরু হয়ে যায়। সে পালপিটেশন এখনো পর্যন্ত শেষ হয়নি। তার কারণে নরেন্দ্র মোদীর জায়গাতে নীতিন গডকরি বা অন্য কেউ যদি মাঝখানে প্রধানমন্ত্রী হন তাহলে আমি অন্ততপক্ষে অবাক হব না। আপনারা অবাক হলে সেটা জানাবেন। আর যারা মনে করেন যে আমার কথাগুলো সত্যি সত্যি যুক্তিপূর্ণ তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করবেন, ম্যাক্সিমাম সারা ভারত ছড়িয়ে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।